সন্তান আছে। আমি নিজেও আমরা এক সময় কোচিং আমি ব্যক্তিগতভাবে কোচিং করি নাই। আমি সায়েন্স পড়েছি, ফিজিক্সের মতো সাবজেক্ট প্রাইভেট করিনি। আপনারা এক অভিভাবক প্রাইভেটের কথা বলেছেন। আমার আপনাদের সাথে মতামত বিনিময়ের অন্যতম কারণ এইটা যে আমরা প্রাইভেট মুক্ত একটা পরিবেশ কিভাবে চাই। তবে দুঃখজনক ব্যাপার হলো বাস্তবে আমরা দেখেছি ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার আগে 3 মাস 2 মাস অনেক অভিভাবক তার সন্তানদেরকে প্রাইভেট করে শেষ করে দেয়। এরপর আমি ফলাফল দেখেছি এই সন্তান কিছুই করতে পারে না, ম্যাক্সিমাম কিছুই করতে পারে না। অত্যন্ত ভুল ধারণা আপনাদের। প্রাইভেট এটা হলো সহায়তার জন্য, অন্তত 6 মাস ক্লাস করবে। আমি মনে করি অভিভাবক বৃন্দ আপনাদেরকে এখানে এই জন্য কষ্ট দিয়েছি, 6 মাসের আগে কোনো সন্তানকে প্রাইভেট দিবেন না। আপনারা এই প্রসঙ্গ এনেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি এই কথাই বলতাম, আপনারা না আনলেও আমি এই কথাই বলতাম। আপনি যদি আপনার সন্তানকে ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার আগে প্রাইভেটে দেন, তাকে আমি ক্লাসে পাবো না। ক্লাসে না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে এটা, আপনার সন্তান ক্লাস টাইমে ক্লাস বাদ দিয়ে প্রাইভেট পড়ে। আমার টিচাররা যাতে প্রাইভেট না পড়ায় সেই জন্য আমি পর্যাপ্ত পদক্ষেপ নিয়েছি, সেটা বাস্তবায়নের প্রক্রিয়া আছে এবং সামনে আরো আমি এখানে অত্যন্ত কঠোর। সেই আপনাদেরকে আমি কথা দিচ্ছি, আমার কোনো শিক্ষক ক্লাস টাইমে পড়াবে না। যদি আপনাদের কোনো আমার শিক্ষক পড়ায়, আপনারা দয়া করে আমাকে রিপোর্ট দিবেন, আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। তবে দুর্ভাগ্যজনক হচ্ছে কিছু ছেলেপেলে আছে রাস্তায় বসে, যারা কোথাও কোনো কাজ পায় নাই, তারা এখন বিশেষ অভিজ্ঞ হয়ে গেছে। আমাদের সন্তানের, আমি দুষ্টমি করে অনেক সময় বলি, ইটালিয়ান বিশ্ববিদ্যালয় রাস্তার পাশে গিয়ে একটা খুপড়ি ঘর খুলে বসছে, সেখানে আপনার সন্তান চলে যায়। আপনারা খবর নেবেন, এই জায়গাটা আপনারা অনেকে জানেন কিনা জানি না, আপনারা অ্যাড্রেস করেন নাই। কলেজের বাইরে যেই ছেলেগুলা যেই যারা পড়ায় তাদের মিনিমাম যোগ্যতাও নাই, সেখানে যায়। সেখানে সবচেয়ে বড় সুবিধা হলো তারা তাদের খুশি মতো চলতে পারে, তাদেরকে শাসন করার মতো সেখানে কেউ থাকে না। তারা মেনলি সেখানে এই জন্য যায়, অথবা সন্তানদের খবর নেবেন কেন যায়। আমি 100% নিশ্চয়তার সাথে বলতে পারছি যে আমার শিক্ষক দেশে সেখানে ভালো করায় এর কোনো প্রশ্নই ওঠে না। আমার শিক্ষক দেশ সেরা শিক্ষক। আপনারা শুনেছেন যে এখানে 3-4-5 লাখ আবেদনকারীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে বিশেষ কোয়ালিফাই হয়ে আমার টিচাররা এখানে আসেন। অসংখ্য টিচার আছে যারা ঢাকার বড় বড় কলেজে চাকরি করে এসেছে। আমি নিজেও দীর্ঘদিন ঢাকা কলেজে শিক্ষক ছিলাম এবং অত্যন্ত আল্লাহ রহমতে সুনামের সাথে চাকরি করেছি। তারা এখনো ফিল করে মনে করে। সুতরাং এখানে শিক্ষকদের মানের ব্যাপারে কোনো প্রশ্ন নাই, কিন্তু আমার এই শিক্ষক বাদ দিয়ে তারা রাস্তার পাশে গিয়ে প্রাইভেট করতে যায়। আমার কলেজের সবচেয়ে বড় সমস্যা, অন্যতম বড় সমস্যা হচ্ছে এটা, কলেজ টাইমে প্রাইভেট করতে যায়। আমি এটা অ্যালাউ করবো না। আমি প্রত্যেক দিন আমি আমার দুইজন ছাত্রী এখানে কথা বলেছে, আমি ওদের ধন্যবাদ জানাই। এই কথা আমার পক্ষে গেল না বিপক্ষে গেল, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ওরা যা বলেছে যদি সঠিক কথা হয় সেটাকে আমি অবশ্যই অভিনন্দন জানাই। ওরা বলেছে আমার রুমে যেতে পারে না। তোমরা শোনো, আমি দুপুরে খাবার নিয়ে আসি, তারপরে আমি 3টার আগে খাইতে পারি না কোনোদিন। আমি অনেক প্রিন্সিপালরা কাগজ সত্যায়িত করায়, আমি সত্যায়িত করাই না। এটা আমার গর্ব অহংকার না, আমার সময় পাই না। আমি বলি ভাই, আমি যদি আপনার কাগজ সত্যায়িত করি তাহলে আমি অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারবো না, অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমি নিতে পারবো না। সুতরাং আমি দুঃখিত তোমরা যে আমার কাছে দিতে পারো নাই, আমার এই তথ্য জানা ছিল না। তবে এটা বাস্তবতা, তোমার বুঝতে হবে যে একজন প্রিন্সিপালকে অনেক কাজ করতে হয়। তবে আমি ক্লাসে ক্লাসে গিয়েছি, প্রায় দিন আমি ক্লাসে যাই, আমার ভাইস প্রিন্সিপাল প্রত্যেক দিন যায় এবং আমাদের কথা থাকে যে তোমাদের সমস্যা জানাবা। তোমার তো সেখানে জানানোর দরকার ছিল মা, তোমার তো ক্লাসে, আমার মনে হয় আমার রুমে না গেলেও হতো। আমার রুমে কিছু ছেলে মেয়েরা যায়, বিশেষ করে ডিগ্রি ক্লাসে। আমাদের কিছু রাষ্ট্রীয় বাধ্যবাধকতা আছে আমাদের এখানে, আপনারা জানেন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের রাষ্ট্রের জন্যই তারা এখানে আসেন, যার ফলে আমাদের কিছু ক্লাস গ্রুপ এখানে আটকে গিয়েছে। ডিগ্রি ক্লাস নিয়ে আমি খুব বিড়ম্বনায় আছি। ছেলে মেয়েরা যারা আসে ওদেরকে আমি আগে ধন্যবাদ জানাই, ওদেরকে আমি অ্যাপ্রিশিয়েট করি যে তোমরা আসছো আমার কাছে, এরপরে আমি ওদের সমাধান দিই। তো সুতরাং আমার মনে হয় এটা মিসকমিউনিকেশন হয়েছে। তোমরা ক্লাসে, আমরা নিয়মিত যাই, আমার মনে হয় ক্লাসে হয়তো ওই দিন ছিল না অথবা নিয়মিত থাকো না, না হলে তোমার সমস্যার সমাধান আমার ক্লাসেই হয়ে যাওয়ার কথা। আমরা আমাদের ছাত্রদের ক্যারিয়ার নিয়ে চিন্তা করেছি। আমি বলেছি অ্যাডমিশন টেস্টের কথা, আমি চিন্তা করেছি ইন্টারমিডিয়েট লেভেলে যারা ভালো ছাত্রছাত্রী তাদেরকে আমি, যারা সেনাবাহিনীর কমিশন র্যাঙ্কে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সেইভাবে আমি তাদেরকে করতে চাই। আমি আমার সন্তানদেরকে উদ্যোক্তা হিসাবে করতে চাই। সবাই চাকরির জন্য বসে থাকলে হবে না। আমরা গত কিছুদিন আগে উদ্যোক্তা উন্নয়ন নিয়ে আমরা প্রোগ্রাম করেছি। দুর্ভাগ্য হলো এই সমস্ত প্রোগ্রামগুলোতে আমাদের সন্তানদেরকে পাওয়া যায় না, তারা আগ্রহ প্রকাশ করে না।
আমার জানা মতো অত্যন্ত চমৎকার একটা অনুষ্ঠান হয়েছে, উদ্যোক্তা সৃষ্টির জন্য আমরা অনুষ্ঠান করেছি। আমার সন্তানেরা, মাদারপুরের সন্তানেরা বিদেশগামী বেশি, তারা জীবনের ঝুঁকি নিয়ে যায়। আমি এক দৃষ্টিকোণ থেকে এটা আমার আওতা না, তারপরে আমি ওদেরকে বলেছি যে তোমরা যদি বিদেশেও যাও, ছেলেরা বিশেষ করে, সেখানেও আমাদের পরামর্শ নেবা। মাদারপুরের জন্য এটা একটা, আমাদের দেশের জন্য, তারপরে মাদারপুরের জন্য বড় সমস্যা। আমাদের সন্তানেরা, প্রাণপ্রিয় সন্তানেরা নদী পার হতে গিয়ে, সাগরে পার হতে গিয়ে জীবন দিতে হয়। এই জায়গায় আমরা কাজ করতে চাই, শুধু লেখাপড়াই না। তো আমি ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য একাডেমিক পড়াশোনা, অ্যাডমিশন টেস্ট, সেনাবাহিনীর কমিশন, উদ্যোক্তা সৃষ্টি এবং বিদেশ ভ্রমণ, এই কটা জায়গাকে অ্যাড্রেস করে আমি একটা ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব করে দিয়েছি, যারা অলরেডি কাজ শুরু করে দিয়েছেন। আপনারা আশা করি সহযোগিতা করবেন। সম্মানিত উপস্থিতি, তো এই ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য আমাদের যে করণীয়, আমাদের এক অভিভাবক বলেছেন টেস্টের পরে ক্লাস না। আপনাকে ধন্যবাদ জানাই। আমরা টেস্টের পরে ক্লাস দিলে আমরা খুবই শঙ্কিত যে ছাত্রছাত্রী পাবো কিনা। এই জন্য আমরা আমাদের মতো চিন্তা করেছি, আমরা যেহেতু টেস্ট হয় সেকেন্ড পেপারে, আমরা ফার্স্ট পেপারের উপরে একটা মডেল টেস্ট নেব। আমরা যদি সেটাই ভালো সাড়া পাই, তাহলে আমরা এরপরে ক্লাসের ব্যবস্থা করব। সরকার এবং মাউসি কর্তৃক একটা নীতিমালা আছে যে কলেজ কর্তৃক একটা কোচিং এর ব্যবস্থা করা যায় এক্সট্রা। আমরা আপনাদের যে সাড়া থাকে, আমরা টেস্টের পরে এদেরকে ধরে রাখার জন্য আমরা সেটা করব। এক্সট্রা আমরা সেখানে ক্লাস নেব একটা শর্টকাট মেথডে। আমি চাই না আমার কোনো সন্তান যারা টেস্টে ভালো না করবে, যারা ক্লাসে না থাকবে কাঙ্ক্ষিত মানে, তাদের আমি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেব না। এবং যারা অংশগ্রহণ করবে, আমি চাই 100% এখান থেকে পাস করবে, আমি এটা চাই। তো সুতরাং সেই ক্ষেত্রে আমরা একটা কোচিং এর ব্যবস্থা করব সরকারি নীতিমালার আওতায়। আপনারা যারা আগ্রহী আছেন আমাকে জানাবেন। সম্মানিত উপস্থিতি, আমি এটা হয়তো এবার সেকেন্ড ইয়ারের জন্য পারবো না, কারণ সেকেন্ড ইয়ারের সময় কম পেয়েছি। আর তাও আপনাদেরকে তথ্য দিচ্ছি, আমি ফার্স্ট ইয়ারের জন্য আমার টিচারদের মধ্যে ছাত্রছাত্রীদেরকে 25 জন করে একটা গ্রুপ করে দিয়েছি, যারা ছাত্রছাত্রীদের খোঁজ খবর নেবে, তারা বাসায় কি ঠিক মতো পড়াশোনা করে কিনা। অভিভাবক বৃন্দ আমাদের এখানে থাকে 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, বাকি যে সময়গুলো 18 ঘন্টা, 16 ঘন্টা আপনাদের কাছে থাকে। সুতরাং আপনাদের সেখানে আসলে আরো সচেতন হতে হবে। তারপরেও আমরা কমিটি করে দিয়েছি, আপনাদের সন্তানদের খবর নেবে। যদি সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রী কোনো অভিভাবক মনে করেন যে আপনার সন্তানের খোঁজ খবর নেওয়া উচিত, আমরা সবাইকে সেকেন্ড ইয়ারের পারবো না, ফার্স্ট ইয়ারের জন্য আমরা এটা নিয়েছি। আপনারা আমাকে ব্যক্তিগতভাবে জানাবেন, আমরা তাদের খবর নেব। বাসায় থাকার সময়টাও আমরা আমাদের মতো করে খবর নেব। আমাদের ক্যারিয়ার করতে হলে আমাদের কিছু বিষয় বর্জনীয়, খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা, আমাদের পূর্ববর্তী আলোচক অনেকেই বলেছেন, যেমন এদেরকে অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। এটা আপনারা খেয়াল রাখবেন অভিভাবক বৃন্দ, খুবই ইম্পর্টেন্ট। অসৎ সঙ্গের পালায় পড়ে গেলে অনেক বিপদ আপদ হবে, এটা আপনারা বোঝেন। ধূমপান এবং মাদকের ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। মাদকের যে ভয়াবহতা আমরা সবাই জানি। তারপরে আমাদের এডিশনাল এসপি মহোদয় আপনারা যে মর্মস্পর্শী ঘটনা বললেন, আপনারা শুনেছেন। তো এই ব্যাপারে আমাদেরকে সামাজিকভাবেও, আমি একটা সমাজে বসবাস করি, সামাজিকভাবেও আমাদেরকে এর প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের সমাজে কিশোর গ্যাং আছে, আপনারা আমার সন্তান যেন কিশোর গ্যাংয়ের সদস্য না হয়, আপনারা আমার আত্মীয় স্বজন যাতে না হয়, আমাদের সেই ব্যাপারে সচেতন থাকতে হবে। আমাদের সন্তানদের মধ্যে যৌতুক বিরোধী মনোভাব গড়ে তুলতে হবে। এগুলো আমাদের ক্যারিয়ারের অংশ, ভালো মানুষ হওয়ার অংশ। আমি সেই জন্য এই প্রসঙ্গগুলো এনেছি। মোটরসাইকেল সম্পর্কে আপনারা শুনেছেন। আমি এরকম ঘটনা জানি যে ভাই বিদেশ থাকে, 1 বছরের মুয়াজ্জিন, সে মোটরসাইকেল কিনছে। যেদিন কিনছে শুনেই আমার মনে হয়েছে যে ওর তো আসলে মোটরসাইকেল দরকার নাই। 2-1 মাস পরে শুনি সেই ছেলেটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। সুতরাং এই মোটরসাইকেল কেনা এবং চালানো, এই ব্যাপারে আমরা সচেতন হব। মোবাইলের মিসইউজ, এটা নিয়েও কথা হয়েছে। তারপরে আমি আমার মনে করি